ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কার্যকালের একদম শেষ সময়টিতে কতগুলো নিয়োগ, কতগুলো বদলি, কতগুলো পদত্যাগ, এই বিষয়গুলো নিয়ে নিদারুণভাবে আলোচনা হচ্ছে। এবং এ সকল পদত্যাগের সঙ্গে রাজনীতির বিবর্তন, রাজনীতির পরিবর্তন, অনেকের কপাল পোড়ার আলামত এবং অনেকের নতুন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর যারা ইনকিলাব মঞ্চের পরিচালক, কর্তা ব্যক্তি, হর্তাকর্তা, তাদের এক নম্বর দাবি ছিল যে অপরাধীকে ধরতে হবে এবং ওসমান হাদির অপরাধী ধরা না পড়া পর্যন্ত কোনো ইলেকশন হবে না। তো এটা নিয়ে খুব মাঠ গরম হচ্ছিল। আর সেই গরম মাঠটা মোটামুটি নরম হয়ে গেল জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরার মাধ্যমে। অন্যদিকে ওসমান হাদির এই হত্যাকাণ্ডের পর সবাই এক বাক্যে যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তার পদত্যাগ দাবি করছিলেন এবং দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিল যে তিনি পদত্যাগ করছেন আর তার জায়গাতে যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন খলিলুর রহমান সাহেব, তাকে নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে আরেকটি গ্রুপ দাবি তুলছিলেন যে জাহাঙ্গীর সাহেবের কী কাজ করছেন, পুলিশ তো আসলে চালায় খোদাবক্ত চৌধুরী, যিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, কিন্তু বিশেষ সহকারী হলেও মূলত পুরো পুলিশকে তিনি চালাচ্ছেন আর বিজিবিকে মূলত চালাচ্ছেন জনাব জাহাঙ্গীর। যেহেতু তিনি আর্মি ব্যাকগ্রাউন্ডের, তো বিজেপির যে কমান্ডিং অফিসারগুলো যারা আছে তারা সেনাবাহিনী থেকে এসছে, ফলে বিজেপির উপর তার একটা যাকে বলা হয় কর্তৃত্ব রয়েছে। তো আর অন্যদিকে যেহেতু খোদাবক্ত চৌধুরী সাবেক আইজি ছিলেন, এই জন্য তিনি এখানে নিয়োগ লাভের পরপরই আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োগ দিচ্ছিলেন তার পছন্দের মানুষকে। অন্যদিকে জুলাই আগস্ট বিপ্লবের পর সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে জামাত একছত্র আধিপত্য দেখাচ্ছিল, কিন্তু পুলিশের যে নিয়োগ বদলি থেকে যা কিছু, এটি প্রথম কয়েক মাস এটা বিএনপি নিয়ন্ত্রণ করত। পুলিশ অফিসার্স মেস যেটা আছে, সেই পুলিশ অফিসার্স মেসের বসে পুলিশের সাবেক কিছু কর্মকর্তা যারা বিএনপির জামানাতে মানে 2001 থেকে 2006 সালে তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং এসপি বা সিনিয়র এসপি পদে তারা চাকরি করার পরে অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে ওএসডি হয়েছেন। এদের একটা বিরাট সিন্ডিকেট ছিল। তো সেই সিন্ডিকেটটি মূলত পুলিশ থেকে আওয়ামী লীগের যারা লোকজন তাদেরকে তালিকা ধরে ধরে তাদেরকে আউট করা আর বিভিন্ন জায়গাতে, খালি জায়গাতে নিজেদের দলীয় লোক বসানোর যে কাজটি ওই দিন 1 মাসের মধ্যে চমৎকারভাবে করেছিল। তো এর ফলে কি হলো, জামাতের মধ্যে নিদারুণ একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল। অন্যদিকে পুলিশের মধ্যেও কিন্তু একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল এবং পুলিশ কোনো অবস্থাতেই অ্যাক্ট করছিল না। প্রথম 2-3 মাসে একেবারেই অ্যাক্ট করছিল না। ঠিক সেই সময়টাতে যখন হঠাৎ করে প্রথম আর একটা ঘটনা ঘটলো যে ওই সময়টাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত। তো তার একটি বক্তব্যের কারণে তাকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যখন এলেন, তিনি একেবারে সহজ সরল সাধারণ ভাষায় কথাবার্তা বললেন, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এরকম একটি সেক্সি মিনিস্ট্রি, মানে আকর্ষণীয় মিনিস্ট্রিতে এরকম লোকজন অনেকেই পছন্দ করে না। সেখানে চায় যে এখানে খুব চৌকস কেউ একটা হবেন। এখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওইরকম না। এখানে আসলে সবাই চিন্তা ভাবনা করেন যে না, যিনি স্বরাষ্ট্র যাকে বলা হয় উপদেষ্টা হবেন বা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, তারা খুবই স্মার্ট হবেন, দেখতে শুনতে সুন্দর হবেন, অনেকটা আমাদের যে সাবেক আইজি নূর মোহাম্মদ সাহেব তার মতো হবেন এরকম। বা সেনাবাহিনী থেকে যদি কোনো কর্মকর্তা আসেন, সাবেক যারা আছেন খুব স্মার্ট কিছু জেনারেল আছেন, যেমন ইকবাল করিম ভূঁইয়া। এখন ইকবাল করিম ভূঁইয়ার মতো লোককে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হতো, মনে করতে যে না, সবাই মনে করতে যে না, আমরা একেবারে একটা চৌকস লোক পেয়েছি।
এরকম মানে যেহেতু একটা সেক্সি মিনিস্ট্রি, তো সেখানে যদি সাহারা খাতুনের মতো লোকজন আসে, অন্য লোকজন আসে, এরকম লোকজন পছন্দ করে না। তো সেদিক থেকে মানুষের মনে একটা ক্ষোভ ছিল এবং লোকজন পছন্দ করছিল না। সাখাওয়াত সাহেবকে কিন্তু লোকজন মেনে নিয়েছিল, বিকজ হি ইজ ড্যাম স্মার্ট। তো যার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা রূপে তার যে সিলেকশনটা ছিল পারফেক্ট। তা নিয়ে চলে যাওয়ার পর যখন তিনি আসলেন, তখন আরেক দফা মানুষ হতাশ হয়ে পড়লো। অর্থাৎ জাহাঙ্গীর সাহেব যখন এলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এলেন, তো উনি বললেন যে এটা ওই আগের মতো এরকম লেভেন্ডিস টাইপের লোকজন আসছে। তো লোকজন তার কমান্ড শুনতে চাইল না। এমনকি তার কথা মতো একটা ওসি ট্রান্সফার হবে, এরকম ঘটনা কিন্তু ঘটেনি। তো এখানে যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটটাই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছিল এবং জাহাঙ্গীর সাহেবকে পেয়ে তারা দ্বিধারণ খুশি। তো এর মধ্যে যে কাজটি করলো, বলা হয়ে থাকে যে সেটা কেউ বলে ডিপ স্টেট, কেউ বলে জামাত, কেউ বলে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, কেউ বলে পুলিশের মধ্যে যে গ্রুপটি রয়েছে যারা চায় যে পুলিশটা ভালোভাবে চলুক, তারা সবাই মিলে এখানে সেই খোদাবক্স চৌধুরীকে আনেন। তো খোদাবক্স চৌধুরী বেসিক্যালি কখনো বিএনপি করেননি, কিন্তু বিএনপির কারণে কিন্তু তাকে জেলে যেতে হয়েছে 21 আগস্টের মামলার কারণে। তো বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, খারাপ সম্পর্ক ছিল না। বিএনপিকে তিনি আপন মনে করতেন। এর কারণ হলো বিএনপির জমানাতে তিনি আইজি ছিলেন। বিএনপির জমানার যে 21 আগস্টের গ্রেনেড হামলার কারণে তিনি 2 বছর জেল খেটেছেন। বিএনপির সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। মানে দুজন আইজি, বিশেষ করে একজন আইজি আছেন কাইয়ুম সাহেব, আরেকজন আছেন খোদাবক্স চৌধুরী। তো পুরো সেই 2009 থেকে 2009 থেকে একেবারে সেই 2024 পর্যন্ত উত্তরাতে এক বা একাধিক অফিস কেন্দ্রিক পুলিশদের একটা, যাকে বলা হয়, বলয় গড়ে উঠেছিল এবং সেই বলয়ের একটা বিরাট অংশ কাইয়ুম সাহেব, সাবেক আইজি কাইয়ুম সাহেবকে কেন্দ্র করে তারা সেখানে যেতেন, কথাবার্তা বলতেন এবং পুলিশ যারা সাবেক কর্মকর্তা তাদেরকে অর্গানাইজ করতেন। আরেকটি অংশ খোদাবক্স চৌধুরীর সাথেও যোগাযোগ করতেন। তো এখানে খোদাবক্স চৌধুরী নেহায়েত ভালো মানুষ, কাইয়ুম সাহেব ভালো মানুষ, দুজনই অনেস্ট। কাইয়ুম সাহেব সিনিয়র, খোদাবক্স চৌধুরী একটু জুনিয়র। তো যেটা হলো যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর পুলিশের যে সকল কর্মকর্তারা, সাবেক কর্মকর্তারা কাইয়ুম সাহেবকে এবং খোদাবক্স চৌধুরীকে সামনে রেখে ঘুরতেন, তারা এই দুজনকে মাইনাস করে নিজেরাই যে সিন্ডিকেটটা গড়ে তুলেন। উইদিন 15 দিনের মধ্যে দে ডিড হিউজ, যত নিয়োগ, যত বদলি, যত বাতিল, যা কিছু করার পুলিশ সংক্রান্ত সব তারা করে ফেললেন। ফলে কাইয়ুম সাহেবের কোনো নামগন্ধ আর নেই, তিনি রীতিমতো হারিয়ে গেছেন। খোদাবক্স চৌধুরীও প্রায় হারাতে গেছেন। ঠিক সেই সময়টাতে তাকে যে কে পিক আপ করলো, এটি নিয়ে কেউ বলেন জামাত পিক আপ করেছে, কেউ বলে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, কেননা দুজনে বাড়ি চট্টগ্রামে, হোয়াট এভার মেবি। তো খোদাবক্স চৌধুরী যখন এলেন, তিনি যে সিদ্ধান্তগুলো নিলেন, সেই সিদ্ধান্তগুলো সরাসরি বিএনপির যে ওই সিন্ডিকেটটা ছিল, যারা উইদিন 15 ডেজের মধ্যে এই সকল আওয়ামী লীগের লোকজনকে টার্গেট করে বিদায় করেছে, সেই সিন্ডিকেটটি বিএনপির নেতাকর্মীদেরকে সিলেক্ট করে, পুলিশে যে সকল বিএনপি পন্থী অফিসার ছিলেন তাদেরকে সিলেক্ট করে তাদেরকে পোস্টিং দেওয়ার ব্যবস্থা করেছে, আইজি বানিয়েছে, অনেকে ফোর্স রিটায়ারমেন্ট দিয়েছে, আবার যারা ফোর্স রিটায়ারমেন্টে চলে গেছিলো তাদেরকে পুনর্বাসিত করেছে, সার্ভিস বেনিফিট দিয়েছে, এভরিথিং। এই পুরো জায়গাতে এসে খোদাবক্স চৌধুরী সব কিছু উল্টাই দিলেন উইদিন 24 ঘন্টার মধ্যে। আনবিলিভেবল। তিনি নতুন আইজি নিয়োগ দিলেন, মেট্রোপলিটন কমিশনার হিসেবে নতুন লোক যে নিয়োগ দিলেন এবং এরপর থেকে এই যে তার যে পদত্যাগের আগ পর্যন্ত তিনি সব কিছু নীরবে নিভৃতে শক্ত হাতে করেছেন। এখন এইগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে গেছে না বিপক্ষে গেছে সেটা সময় বলে দেবে। কিন্তু হঠাৎ করে যখন এই সময়টিতে এসে তিনি পদত্যাগ করলেন, এই পদত্যাগের কারণটা কি? এর জন্য কি জামাতের পতন হলো, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্তৃত্ব কমে গেল, নাকি পুলিশে ওই যে বিএনপি পন্থী যারা কর্মকর্তা ছিলেন সাবেক এবং বর্তমান, তারা এই তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষ করে কেন্দ্র করে আবার অর্গানাইজ করে পুলিশের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মিস্টার খোদাবক্স চৌধুরী এই সময়টাতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আর এই পদে জাহাঙ্গীর সাহেবের চলে যাওয়ার যে কথা ছিল তিনি এখন পর্যন্ত যাননি। অর্থাৎ
তার সঙ্গে যেহেতু সেনাবাহিনীর একটা সাপোর্ট আছে, তাকে সরানোটা এত সহজ হচ্ছে না। আর যেহেতু তিনি ওই যে নরম সরম মানুষ, তিনি বিএনপির যে সিন্ডিকেটটি কাজ করছিল প্রথম থেকে, তাদের কারোর জন্য তিনি থ্রেট ছিলেন। হয়তো সাখাওয়াত সাহেব যদি থাকতেন, তিনি এই কাজটা করতে দিতেন না। তিনি খোদাবক্ত চৌধুরীর চেয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে, নির্মমভাবে তিনি বিএনপির ওই সিন্ডিকেটটাকে ফেস করতেন। আর 111-এ সাখাওয়াত সাহেবের যে গার্ড ছিল, এবং তিনি যেহেতু ওই সময়টাতে বিএনপির বিপক্ষে ছিলেন, ফলে বিএনপির যে সিন্ডিকেটটি, তারা সাখাওয়াত সাহেবকে জমের মতো ভয় পেতেন বা পছন্দ করতেন না, বা তাকে ওখান থেকে সরানোর জন্য চেষ্টা করতেন। তো সেই জিনিসটি হয়নি। সাখাওয়াত সাহেব যে কোনো কারণে একটা পরিস্থিতিতে চলে গেছেন। ওই যে রাইফেল দিয়ে একটা গুলি করা হয়েছে, ওই একটি কথায়, ওটা তো একেবারে মানে যাকে বলে কেল্লাফাত হয়ে গেছে। আগামীতে এটি নিয়ে যে কী হবে, মানে সাখাওয়াত সাহেবের ওই একটি বক্তব্য যে স্নাইপার রাইফেল দিয়ে যে গুলি করা হয়েছে, গুলি করে যে লোক মারা হয়েছে, এটা কারা মারলো, কী কারণে মারলো, এই যে প্রশ্নটা তিনি করে দিয়েছেন, এটার কারণে আগামী দিনে অনেক মানুষের, অনেক মাস্টার মাইন্ডের কাপড় চুপড় দিয়ে টানাটানি হয়ে যাবে। ফাঁসির রশি অনেকের কপালের কাছে ঘুরতেছে সেই একটা কথার জন্য। যাই হোক, এখন যিনি আছেন তিনি তো বিএনপির যে সিন্ডিকেট, অর্থাৎ বর্তমান যে লেফটেন্যান্ট জেনারেল যিনি আছেন জাহাঙ্গীর সাহেব, তিনি বিএনপির ওই সিন্ডিকেটের জন্য সমস্যা নয়। তবে হ্যাঁ, যদি তাকে আবার বাদ দিয়ে খলিলুর রহমান সাহেবকে আনা হয়, তো সেক্ষেত্রে আবার নতুন একটা মেরুকরণ তৈরি হবে। এই হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মোটামুটি একটা ব্যাখ্যা। এর বাইরে যাকে বলা হয় ছাত্রদের যে দুজন প্রতিনিধি ছিল, মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা যে মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন এবং এখন নির্বাচন করার জন্য, রাজনীতি করার জন্য যে উৎসাহ উদ্দীপনা ছিল, সেটি তাদের জন্য বুমেরাং হয়েছে, সরকারের জন্য বুমেরাং হয়েছে। পুরো এখন যে রাজনীতির যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতি কিংস পার্টির জন্য গলার কাটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অস্বস্তিকর, জামাতের জন্য হৃদয় বিদারক, এবং বিএনপির জন্য এটা রীতিমতো ম্যাগনা কাটা হয়ে দেখা দিয়েছে। এর আগে তথ্য উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করে তিনি যে এনসিপি গঠন করেছিলেন, সেই এনসিপি এখন কিছুই করতে পারছে না। এনসিপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, যারা আসছে, আক্তার আসছে, তারপরে তাসনিম যারা আসছে, এখন আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার দীর্ঘদিনের ভূমিকা আছে, কিন্তু গত কয়েক মাসে আক্তার বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যে ধরনের একটা উন্মাদনা ছিল, বা তারা যে কোনো একটা কথা বললে যেভাবে সঙ্গে সঙ্গে সেটা পাঠকপ্রিয়তা পেত, ভাইরাল হয়ে যেত, কিন্তু গত 15 দিন ধরে আক্তার বা যাকে বলা হয় নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো নামগন্ধ নাই। তাদের কথা মানুষ শুনছে না, তাদের কোনো লিসেনার নেই, তারা কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। এরপরে যে মেয়েটাকে আনা হয়েছে ইংল্যান্ড থেকে, তাসনিম যারা, এর সঙ্গে আন্দোলনের কী সম্পর্ক, আসলে এনসিপির কার সঙ্গে তার সম্পর্ক, সে কিভাবে এলো, তার হাজব্যান্ড কী করে এলো, এটা একটা বিরাট রহস্য। কেউ বলে ডিপ স্টেট, কেউ বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দ, কেউ বলে আরও অনেক কিছু। এখন এই তাসনিম যারারা মানে একজন ভদ্রমহিলা, সে ডাক্তার, সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে সে কন্টেন্ট ক্রিয়েট করে, এই তার পরিচয়। এবং সেই বাংলাদেশে আসার পরে সে ডিড নাথিং, সে কিছুই করেনি, কিন্তু তাকেও এখন যাকে বলা হয় জনরোষ থেকে বাঁচানোর জন্য তাকে এখন বডিগার্ড দিতে হচ্ছে, তাকে এখন গানম্যান দিতে হচ্ছে। তো বোঝার চেষ্টা করুন যে পুরো যে কিংস পার্টি প্রকল্পটি, এটি কিভাবে বুমেরাং হয়ে পড়েছে। ফলে গত কয়েক মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থেকে যারা পদত্যাগ করেছেন, আর সেই পদত্যাগের যে জায়গাগুলিতে যারা নতুন দায়িত্ব গ্রহণ করেছেন, এটার সমন্বয় হচ্ছে না। পদত্যাগগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য বুমেরাং হয়ে পড়েছে, কিংস পার্টির জন্য বুমেরাং হয়ে পড়েছে, এবং রাজনীতির জন্য বুমেরাং হয়ে পড়েছে। আর যারা ওখানে নতুন নিয়োগ লাভ করেছেন, এখন পর্যন্ত তারা সরকারের জন্য একটা মানে যাকে বলে কাজু বাদামের ব্যবস্থাও করতে পারেনি। কোনো একটা মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বা তার কর্তা, তার কারণে সরকারের মুখ উজ্জ্বল হয়েছে, সরকার ভালো কিছু করতে পেরেছে, এটা হয়নি। উল্টো তারা যে সকল বিতর্ক তৈরি করেছে, সেই বিতর্ক আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা হস্তান্তর, সেফ এক্সিট, কিংবা তার ক্ষমতায় টিকে থাকা, হোয়াট এভার মেবি, পুরো জিনিসটিকে ইতিহাসের সবচেয়ে সংকটময় একটা জটিল পরিস্থিতিতে ফেলে দিয়েছে।